প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জান্নাত আরা ফেরদৌস 1972 সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, বন্ধ্যাত্ব শব্দটি শুনলে এক ধরনের আতঙ্কের মধ্যে মানুষ পড়ে যান। কখন আসলে আমরা বলতে পারবো যে এই বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছেন মানুষজন? বন্ধ্যাত্ব আসলে আমরা ইংলিশে যেটা বলি সেটা বলিয়েছে ইনফার্টিলিটি, কিন্তু আসলে কিন্তু আজকাল আমরা টার্মটা চেঞ্জ করে ফেলেছি। আমরা আজকাল ইনফার্টিলিটি না বলে আমরা সাবফার্টিলিটি কথা শব্দটি ইউজ করি। এই কারণে যে বন্ধ্যাত্ব মানে বোঝা যায় যে এই মানুষটার বাচ্চা হয় নাই, তার বাচ্চা হবে না, সে বন্ধ্যা, তাই না? যেটা শুনতে খারাপ লাগে এবং যে নারীকেও মানে ইশারা করে এই কথাগুলি বলে, তার যে কতটা মানে তার মনোবেদনা কতটা হয় সেটা আসলে সে ছাড়া আর কেউ বুঝে না। তো এই জন্য সাবফার্টিলিটি হলে কথাটা এরকম দাঁড়ায় যে তার বাচ্চা এখনো পর্যন্ত হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, একটা আশা। যদি আমরা বন্ধ্যাত্বের আমরা মানে যেটা ডেসক্রিপশন বা ডেফিনেশন বলতে চাই, তাহলে যে কোনো কাপল, বয়স একটা ফ্যাক্টর। যদি এমন হয় যে স্ত্রীর বয়স 30-এর কম এবং হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছেন 6 মাস থেকে 1 বছর বলি আমরা, যে 1 বছরের ভিতরে তাদের সে কনসিভ করেনি, তাহলে আমরা তাকে বলি যে হ্যাঁ এই কাপল সাবফার্টিলিটিতে ভুগছে। আর যদি এমন হয় বয়স তার 30-এর বেশি কিন্তু 6 মাস ধরে তারা একসাথে আছেন, তারপর তাদের কনসিভ করছে না, তাহলে তাদেরকে আমরা বলি যে হ্যাঁ তাদের বন্ধ্যাত্বের একটা মতো দেখা যাচ্ছে, কিন্তু চিকিৎসা দরকার। তার মানে কি, বন্ধ্যাত্ব মানে বাচ্চা হয়নি কিন্তু তার চিকিৎসা দরকার বা তার পরামর্শ দরকার হলে সে এই সাবফার্টিলিটি থেকে সে ফার্টিলিটি দিকে এগিয়ে যাবে। ম্যাডাম, যারা নবদম্পতি চিকিৎসকের কাছে এসে জিজ্ঞেস করে থাকেন যে বিয়ের কতদিনের মধ্যে আসলে সন্তান বা বাচ্চা নেওয়া প্রয়োজন, এই প্রশ্নটি আমরা করতে শুনি। যেই মেয়েটার বিয়ে হলো 18 বছর বয়সে, তাকে যদি বলি তুমি 4 বছর পর বাচ্চা নাও, আর যেই মেয়ের বিয়ে হলো 30 বছর বয়সে, তাকে বলি তুমি 6 মাসের মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে তার আসলে বয়স কত। বেসিক্যালি বাচ্চা নেবার ভালো একটা বয়স বলি সেটা হচ্ছে 24 থেকে 26 বছরের ভিতরে। এই সময়টা আসলে একটা বা 28 বছরের ভিতরে বাচ্চা নিতে পারলে ভালো। এবং যখনই বয়স 30 বা তার বেশি হয়ে যায় তখন আমরা বলি যে হাই রিস্ক মাদার। তার মানে কি, মার বয়সটা একটু হাই রিস্ক, মানে বাচ্চা নেবার সাথে সাথে তার কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে, তার বাচ্চা কনসেপ্ট করতে একটু দেরি হতে পারে, এইটা। আর মাত্র বিয়ে হয়েছে 18 বছরে, সে যদি বাচ্চা নিতে চায় তাহলে তার সাথেও কিন্তু কিছু কমপ্লিকেশন আছে। কারণ কি, সে তো আসলে তার সব কিছু সেইভাবে তার শারীরিক গঠন বলেন, তার মনের গঠন বলেন, সেটা তো তৈরি হয়নি এভাবে। এই জন্য তার বেলায় বলি তুমি একটু 4-5 বছর পরে বাচ্চা নাও। তার মানে ও যদি 4 বছর পরেও বাচ্চা নেয় তাহলেও তার বয়স দাঁড়ায় 22 বছর। কিন্তু আমরা তো বলি বাচ্চারা ভালো সময় হচ্ছে 24 থেকে 28 বছর। তার মানে তার কোন বয়সে বিয়ে হচ্ছে, এইটা একটা ফ্যাক্টর। এর সাথে আরও কিছু ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে এমন যদি হয় যে মেয়েটার আগে থেকে কোনো প্রবলেম থাকে, যেমন আমরা যেটা আজকাল খুব পাচ্ছি পিসিওএস পাচ্ছি। এখন তার বিয়ে হয়েছে, তার বিয়ের বয়স ধরেন 22 বছরে বিয়ে হয়েছে, তো তার বেলায় আমরা বলবো যে তাড়াতাড়ি বাচ্চা নিতে পারলে ভালো। তাই বলে তো এমন না যে 22-এ বিয়ে হচ্ছে তুমি 6 মাসের মধ্যে বাচ্চা নাও, তা না। সে যেন 28 পর্যন্ত অপেক্ষা না করে, সে একটু চেষ্টা করবে 2-1 বছরের মধ্যে বাচ্চা নিয়ে নিতে। কারণ পিসিওএসের আপনি জানেন যে পিসিওএসের মেয়েদের মানে এদের আসলে বাচ্চা নিতে একটু মানে সময় লাগে, যেহেতু তার পিরিয়ডটা ইরেগুলার থাকে, তার জন্য তার ওভুলেশন ডিলেড হয়। আবার যদি এমন থাকে যে তার চকলেট সিস্ট আছে, তার বিয়ে হয়েছে 20 বছর বয়সে, তার ক্ষেত্রে তাকেও কিন্তু আমরা বলি যেহেতু তার ওভুলেশন যে রিজার্ভটা, ওভারিয়ান যে রিজার্ভ, সেটা কিন্তু কমে যায়, তাকে কিন্তু বলি বাচ্চা তুমি একটু বিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার চেষ্টা করো। তো ব্যাপারগুলো আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, তাহলে এক একজনের এক এক রকম। এরকম করে গড়পড়তা ব্যাপারটা এরকম না যে কখন বাচ্চা নেবে, বিয়ের কতদিন পর বাচ্চা নেবে। বিয়ে বাচ্চা নেওয়ার ভালো একটা বয়স হচ্ছে 24 থেকে 28, তার আগে পরেও নিতে পারে যদি তার অন্যরকম সমস্যা থাকে। এই যে পিসিওএস এর কথা বলছিলেন, সেটা থেকে আসলে বন্ধ্যাত্ব, এই দুটির সম্পর্ক কেমন? এখন যখন পিসিওএস রোগীর 2 বছর 3 বছর বিয়ে হয়ে যায়, তারা কোনো পদ্ধতি নেয় না, তারা একসাথে থাকে, তার বাচ্চা কনসিভ করে না, স্বাভাবিকভাবে আমার সংজ্ঞার ভিতরে সে পড়ে যায়, সে বন্ধ্যাত্বে ভুগছে। তো সুতরাং কিন্তু কথা হলো যে পিসিওএস রোগীর যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি,
তার পিসিওএসের জন্য তার যে প্রবলেমগুলো, তার যে হরমোনগুলোর জন্য পিসিওএস হচ্ছে, বা তার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু তার পিরিয়ডটা রেগুলার হয়ে যাচ্ছে, তার ওভুলেশনটা রেগুলার হচ্ছে, সেই ক্ষেত্রে তার বাচ্চা নেবার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। মানে এটা অবশ্যই ইন্টার রিলেটেড, কিন্তু এমন না যে পিসিওএস রোগীর বাচ্চা হচ্ছে না, পিসিওএস রোগীর বাচ্চা হচ্ছে, কিন্তু তার এখন যদি পিসিওএস রোগীর চেষ্টা করতে করতে তার বয়স 35 বছর তৈরি করে ফেলে, সেক্ষেত্রে তার তো আসলে ওভারিয়ান রিজার্ভই কমে যায়। হ্যাঁ, এখন তো তার ছিল পিসিওএস, তার পিরিয়ডটা মাসিকটা ইরেগুলার, সে শুধুমাত্র হয়তো কবিরাজি, পানি পড়া, সে এর ভিতরে দৌড়া বেড়াচ্ছে। তার আসলে যে ট্রিটমেন্টটা, অথবা রুগীরা করে কি, এটা খুব হয় যে আজকে একজনের কাছে গেল, সে চিন্তা করে আমি গেছি, আমার 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, বাচ্চা তো কনসেপ্ট করে নাই, সুতরাং আমি আরেকজনের কাছে যাবো। সে আবার আরেকজনের কাছে যায়, তারপর আরেকজনের কাছে যাই। প্রত্যেকে তো আসলে সবসময়ই যে শুরু থেকে চিকিৎসা শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সুতরাং সে আলটিমেটলি কিন্তু পেশেন্ট লুজার হয়, সে পিছায় যায়। সুতরাং এইগুলো একটা ব্যাপার যে সে আসলে কার কাছে যাবে, সে একটু ওয়েট করবে কিনা। এবং আপনি জানেন যে এই মানে ইনফার্টিল রোগীর জন্য আসলে অনেক সময় বরাদ্দ দিতে হয়, মানে তাদেরকে আসলে কাউন্সিলিং করতে হয়। এবং আমি সবসময় বলি যে ইনফার্টিলিটি একটা আসলে এটা সাইকিয়াট্রিক প্রবলেম, কারণ পেশেন্ট যখন ওই যে শোনে যে আমি বন্ধা, বাচ্চা হয় না, এটা সে তো সামাজিক অবস্থান থেকে বা পারিবারিক অবস্থান থেকে সে কিন্তু আসলে আমি অনেক রুগী পাই যারা কিন্তু বলে আমি আমার কোনো ক্রাউডিংয়ে যাই না, আমি আমার কোনো গ্যাদারিংয়ে আমি যাই না, এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হয়। মানে হয়তোবা সে এর জন্য মানে দায়ী না। প্রান্তিক পর্যায়ে তো সেই সামাজিক হেনস্থার বিষয়টি আরো বেশি, খুবই বেশি, এটা খুবই বেশি। এবং আপনি প্রান্তিক পর্যায়ে বাদ, আপনি তো আমার মতো সোশ্যাল স্ট্যাটাসও চিন্তা করেন, এখানেও কিন্তু একই অবস্থা চলে যে প্রথমে তাকে জিজ্ঞেস করে বাচ্চা হয় না কেন, তুমি বাচ্চা কবে নিবা, কেন হয় না, অনেক প্রশ্ন। ইভেন এমনও দেখা যায় যে আসলে তার প্রবলেম না, হাজবেন্ডের প্রবলেম, কিন্তু সেটা তো সে মুখ ফুটে বলতেও পারে না, কিন্তু কথাগুলো আসলে তাকেই শুনতে হয়। সুতরাং এই জিনিসগুলো আসলে মানে পেশেন্টকে আসলে কাউন্সিলিং করতে হয় যে তার ট্রিটমেন্ট নিতে। এই যে আমি যে পিসিও পাই, তার পিসিও রোগীর প্রথম কথা, তার ট্রিটমেন্ট করলেও সে রাতারাতি কোনো সুফল সে পাবে না, তাকে সময় দিতে হবে, তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তার মানসিক সেই স্ট্রেনটা থাকতে হবে। তো সেইগুলোকে তাকে যদি আমি এভাবে কাউন্সিলিং করি, তাহলে পরে কিন্তু সে তার ফলাফলটা পায়। কিন্তু আমি যদি ভালো করে কাউন্সিলিং করতে না পারি, অথবা আমি কাউন্সিলিং করলাম কিন্তু সে আমার কথাগুলো বুঝতে চাইলো না, নিল না, অথবা তার মানে পারিবারিক অবস্থান থেকে থাকে না যে শাশুড়ি বলে ডাক্তার কাছে যাও, 6 মাস হয়ে গেল বাচ্চা হয় না, তুমি ডাক্তার চেঞ্জ করো, অমুকের অমুক জায়গায় গেলে বাচ্চা আছে, তুমি সেইখানে যাও। এই যে জিনিসগুলো, এইগুলাতে আসলে দেখা যায় যে ট্রিটমেন্টটা সে আসলে ডিলেড হয় এবং আস্তে আস্তে পেশেন্টগুলো বয়স বেড়ে যায়। কারা কারা আসলে বন্ধ্যাত্বের ঝুঁকিতে রয়েছেন? এই যে আমি বললাম পিসিওএস একটা ফ্যাক্টর যাচ্ছে, তারপরে আজকাল অনেক চকলেট সিস্ট যেটা পাই আমরা, চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস, এরা কিন্তু আসলে বন্ধ্যাত্বের ঝুঁকিতে থাকে। বিয়ের আগে কোনো সার্জারি বা বিয়ের পরে কোনো সার্জারি হচ্ছে, এই সার্জারিগুলো সবসময় কিন্তু খুব ভালো জায়গায় হয় না, খুব ইমার্জেন্সি কিছু সার্জারি হয়, সেগুলোতে দেখা যায় যে তার হয়তো কোনো কারণে টিউবটা ব্লক হয়ে গেল, বা তার টিউবো ওভারিয়ান যে রিলেশনশিপটা নষ্ট হয়ে গেল, বা কোনো ইনফেকশন থেকে, যেটা পিআইডি বা ইনফেকশন হতে পারে, টিবি হতে পারে, যাদের বিশেষ করে জেন্টাল টিবি বা পেলভিক টিবি হয়, এইসব পেশেন্টগুলো কিন্তু বন্ধ্যাত্বের ঝুঁকিতে থাকে। কাউন্সিলিং এর কথা বলছিলেন, এর চিকিৎসা পদ্ধতির একটি অংশ হিসেবে সেই কাউন্সিলিংটি আসলে কতটুকু কার্যকরী, এবং সেই কাউন্সিলিংটি এককভাবে করে থাকেন নাকি স্বামী স্ত্রী উভয়ের উপস্থিতিতে করা হয়ে থাকে? কাউন্সিলিং সবচেয়ে জরুরি একটা ইনফার্টিলিটি পেশেন্টের জন্য, এবং এই কাউন্সিলিংটা সবচেয়ে ভালো হাজব্যান্ডের দুজনকে নিয়ে করা। এবং এমন যদি হয় মাঝে মাঝে সামটাইমস এমন হয় যে সে তার ট্রিটমেন্ট আগাইতেই পারে না তার সামাজিক অবস্থান থেকে, হয়তো তার শাশুড়ি, হয়তো বা তার ননদ, দরকার হলে তাদেরকে নিয়েও আমি কাউন্সিলিং করি। এবং বিশেষ করে আমি যেটা করি, সেটা যদি হাজব্যান্ডের কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু আমি চেষ্টা করি তার মানে তার পারমিশন নিয়ে, অবশ্যই যদি সে বলে যে না আমার এই প্রবলেমটা কাউকে জানানো যাবে না, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এমন যদি হয়েছে 10 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, অথবা হাজব্যান্ডের ভেরি লো মর্টালিটি, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার পরিবারের কেউ যদি আমার সাথে থাকে, বিশেষ করে হাজব্যান্ডের মা বা তার বোন যদি থাকে, তাহলে তাদেরকে নিয়ে আসলে কাউন্সিলটা করা উচিত। তাহলে কিন্তু অন্তপক্ষে স্ত্রীর উপরে একটু মানসিক প্রেশারটা আসলে একটু কম হয়। তো কাউন্সেলিংয়ে আমরা চেষ্টা করি দুজনকে নিয়ে করতে। এমন যদি হয় যে না হাজব্যান্ড অ্যাভেলেবল না, তাকে পাচ্ছি না, সেক্ষেত্রে হয়তো বা ওয়াইফকে কাউন্সেলিং করি। তবে যেমন পিসিওএস যদি থাকে, তার সাথে হাজব্যান্ড থাকলে ভালো, বা কেউ থাকলে, কারণ কি এই যে পিসিওএসের পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, তো সেক্ষেত্রে যে সে তো অনেক সময় সেই জিনিসগুলো সবসময় সে মেনটেন করতে পারে না, তার সাথে তার হাজব্যান্ড থাকে, তাহলে তাকে আর একটু মনিটরিং করতে পারে, তাকে এটা নিয়ে একটু এমফাসিস দিতে পারে। তারপরে ধরুন তার চকলেট সিস্ট আছে, অথবা তার পিআইডি আছে,
তো সবগুলোকে সে নাও গুরুত্ব দিতে পারে, তখন তার সাথে আরেকজন যদি থাকে যে এই জিনিসগুলো বোঝে, অনেকে থাকে না তার একজন খালাতো বোনকে নিয়ে আসে বা একজন চাচিকে নিয়ে আসে, স্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলো একটু বোঝে, এরকম একটা লোক থাকলে কিন্তু আমার কাউন্সেলিং কিন্তু অনেক সুবিধা হয়। আমি কিছু বুঝাই, সাথে সে একটু বুঝায়, তারপরে দেখা যায় যে আমার এই যে আমি তো একদিন এক সেটিংয়ে বুঝাইলাম, সে তাকে রেগুলার একটু সপ্তাহে একবার বা দিনেদের বোঝায়, তাহলে কিন্তু জিনিসগুলো আরও ভালো। ছেলেদের পরীক্ষা নিরীক্ষার বিষয়, এই বন্ধ্যাত্ব বিষয়টিকে ঘিরে, সেটি আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা খুব কম করতে দেখি, সেটির গুরুত্ব কতটুকু? ছেলেদের যে ইনভেস্টিগেশন করি সেই পরীক্ষা নিরীক্ষার ভিতরে আমরা মেইনলি দিতে চাই আসলে হাজবেন্ড একটা সেমি অ্যানালাইসিস দিতে চাই। তো এটা আসলে আগে অনেকই কম ছিল, কিন্তু এখন আসলে দিলে করে। আবার অনেকে আছে যে নিজে থেকেই বলে যে ম্যাডাম আমার কিছু পরীক্ষা দিবেন নাকি, একদম শুরুতেই বলে, কিন্তু শুরুতে এসেই বলে যে আমার কিছু পরীক্ষা থাকলে আমাকে ওদের একসাথে করিয়ে ফেলি। আবার কেউ আছে যে 3 মাস বা 6 মাস আমরা ওয়াইফকে ট্রিটমেন্ট করলাম, তারপর কনসেপ্ট করলাম, তখন কিন্তু হাজবেন্ড নিজে থেকে বলে। এই যে নিজে থেকে বলার যে প্র্যাকটিস, এটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ সচেতনতার জায়গা, হ্যাঁ, অ্যাওয়ারনেস বেড়েছে, সচেতনতা বেড়েছে আসলে, যে এখন হাজবেন্ড নিজে থেকে করতে চায়। আবার কিছু কিছু ক্ষেত্রে করতে চায় না, তখন হয়তো স্ত্রী বলে যে আগে আমার চিকিৎসা দেন, যদি না হয় তখন আমার হাজবেন্ডকে বলতে পারবো। তো করে, একদম করে না তা না, মানে আগে যেমন আমরা দেখেছি যে 20%কে করাতে পেরেছে, এখন কিন্তু অনেক বেশি 50% হাজবেন্ডই টেস্ট কিন্তু করে। নিশ্চয়ই, তাহলে আসলে দৃষ্টিভঙ্গির অনেকটাই পরিবর্তন এসেছে। বন্ধ্যাত্বের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্ব নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার
খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে। কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। সাব ফার্টিলিটি বলছিলেন, জি, সফলতার হার কেমন দেখছেন? দেখা যায় যে 80% পেশেন্ট তো এমনিতে প্রেগনেন্সি হয়ে যায়। তার ভিতরে দেখা যায় যে হয়তোবা আমরা একটু কাউন্সেলিং করলে কখন একটু ওভুলেশন হয়, কখন তারা একসাথে থাকবে, কখন ফার্টাইল টাইম কোনটা, এটাকে একটু কাউন্সেলিং করলে কিন্তু আরও 10% পেশেন্ট এমনিতে মানে তা উইদাউট এনি ট্রিটমেন্ট তারা প্রেগনেন্সি চলে আসে। আর বাকি যে 10%, এই 10%-এর ভিতরে দেখা যায় যে আমরা কিছু হয়তো বা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিচ্ছি, বা যার পিসিওএস আছে পিসিওএসের জন্য তার ট্রিটমেন্ট বা তার লাইফস্টাইল মডিফিকেশন করছি, অথবা দেখা যায় যে আমরা তার চকলেট সিস্ট আছে তার জন্য চিকিৎসা দিচ্ছি, দিয়ে হয়তো চকলেট সিস্টটা ছোটো করে নিয়ে আসছি, নিয়ে হয়তো সে ট্রিটমেন্ট নিচ্ছে, অথবা তার কোনো টিবি ছিল তার টিবি ট্রিটমেন্ট দিচ্ছি। এরকম করলে দেখা যায় এখান থেকে আমার আরও 6% পেশেন্ট কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়। এখন আমি যদি একেবারে আমরা যেটাকে বলি যে সাব ফার্টিলিটির জন্য যে বিশেষ যে ট্রিটমেন্টগুলো আছে, সেটা হচ্ছে যেমন এআরটি ট্রিটমেন্ট যেটা বলা হয়। এই এআরটি ট্রিটমেন্ট যেটা মানে আর্টিফিশিয়াল যেটা ট্রিটমেন্ট করছি আমরা, সেটার জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজুয়ালি ইউজ করি। একটা হচ্ছে আইভিএফ, একটা হচ্ছে আইওআই ইউজ করি। আইওআই তো আসলে কিছু না, আইওআই মানে হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন। এটাকে আসলে নর্মালের ব্যাপারই কিন্তু একটু জাস্ট অ্যাডভান্স করে দেওয়া। যদি এমন থাকে যে হাজব্যান্ডের তার ইম্পোর্টেন্সি থাকে, বা তার কোনো প্রিম্যাচিওর ইজাকুলেশনের হিস্ট্রি থাকে, অথবা যদি এমন থাকে যে তার কোনো সার্ভাইকাল কোনো অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি পজিটিভ থাকে, অথবা কোনো কিছুর কারণে তারা থাকতে পারছে না, সেই ক্ষেত্রে আসলে আইওআইটা ভালো। অর্থাৎ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সফলতার মুখ আপনারা দেখছেন। এটা আসলে খুব বেশি না, মাত্র কিন্তু এটা 4%। এবং দেখা যায় যে আইওআইয়ের পরে আমাদের লাস্ট যে অপশন সেটা হচ্ছে আইভিএফ। আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে বাচ্চাটাকে শরীরের বাইরে তৈরি করে বাচ্চাটাকে ভ্রূণটাকে পরে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করছি। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আগে প্রথম মালয়েশিয়ার এই প্রত্যন্ত গ্রাম যার নাম নিপা, সেখানে এটা ডায়াগনোসিস হয়েছে, সেখান থেকে এই নামটি থেকে গেছে। এটা বিশ্বায়নের যুগ, কোনোভাবেই ওইখান থেকে বাংলাদেশে এটা চলে আসছে। এখন আমরা বলেছি ভাইরাস, খুবই প্রাসঙ্গিকভাবে একটি দুটি কথা ভাইরাস সম্বন্ধে বলা দরকার। আমরা বছরে কোভিড একটা ভাইরাস ঘটিত রোগ, সেটা আমরা জেনেছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলি আমরা জেনেছি, এবং সেগুলির ক্ষেত্রে আমরা বলেছি যে এর কোনো চিকিৎসা নাই, মানে সুনির্দিষ্ট চিকিৎসা নাই। একই কথা সম্ভবভাবে নিপা ভাইরাসের বেলা প্রযোজ্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।